এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন জবাব চাই বাংলা। আমি কিশলয়। যুদ্ধের তীব্রতা বাড়ছে, প্রতি মুহূর্তে নতুন করে আক্রমণ হচ্ছে ইসরায়েলের তরফ থেকে কিংবা ইরানের তরফ থেকে, এবং প্রতি মুহূর্তে নতুন করে পরমাণু হামলার হুঁশিয়ারি দিচ্ছে দুই পক্ষ। এই ভয়ঙ্কর যুদ্ধ কোথায় গিয়ে থামবে কারুর জানা নেই। আজকে জবাব চাই বাংলায় প্রশ্ন করব, তৃতীয় বিশ্বযুদ্ধ কি পরমাণু যুদ্ধ হতে চলেছে? এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন এটা। প্রথমেই দেখব ভয়ঙ্কর ছবি, কিভাবে একের পর এক হামলার ছবি উঠে এলো গোটা দিন ধরে, এবং লেটেস্ট ছবিগুলো দেখাবো এই মুহূর্তে। ইরানের তরফ থেকে ইসরায়েলের ওপর হামলা হচ্ছে, পরপর ইসরায়েল পাল্টা হামলা করছে। প্রথমে ইরানের ছবিগুলো দেখুন জবাব চাই বাংলায়। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবরগুলো এবং তার সঙ্গে ছবিগুলো ফুল ফ্রেমে দেখাবো। ইরানের হামলা ইসরায়েলের ওপর, সেই ছবি প্রথম দেখুন। একের পর এক মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ চলছে। তেল আভিভে মিসাইল হামলা করেছে ইরান। একের পর এক ব্যালিস্টিক মিসাইল, ফাতে মিসাইল, অন্যান্য ব্যালিস্টিক মিসাইল নিয়ে হামলা করছে, এবং পরপর সেই হামলার ছবি উঠে আসছে। এবং ইসরায়েল ক্ষোভে ফুঁসছে, রাগে ফুঁসছে। বহুতলে মিসাইল হামলা, ইসরায়েলের গোটা বিল্ডিং ইরান ধ্বংস করে দিচ্ছে। এরপর ইসরায়েল কি করবে সেই ভিডিওগুলোও দেখাবো। ইসরায়েলের বলা হচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষের ওপর হামলা করা শুরু করেছে ইরান। ভয়ঙ্কর কথা বুঝুন, ইসরায়েল যখন মিলিটারি ইনস্টলেশনে হামলা করেছে তখন ইরান পাল্টা হামলা করছে সাধারণ মানুষের বাড়িতে, বহুতলে। জবাব চাই বাংলায় আজকে প্রশ্ন করব, এখন যুদ্ধ যেখানে ইরান টার্গেট করছে সিভিলিয়ানদের ওপর, সাধারণ মানুষের ওপর, সেই নিয়ে প্রশ্ন করব। তেল আভিভে হাইপারসনিক মিসাইল হামলা চালানো হয়েছে। হাইপারসনিক মিসাইল হামলা, ইসরায়েলের প্রযুক্তি কেন্দ্রে হামলা করেছে ইরান। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের বেশ কয়েকটি বিল্ডিং ধ্বংস হয়েছে, এবং এই মুহূর্তে পরপর ছবি, সাইরেন বাজছে যুদ্ধের, এবং ইরানের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিল্ডিং এবং প্রযুক্তি কেন্দ্র ধ্বংস হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে বলে খবর। কিন্তু প্রশ্ন উঠে আসছে, ইসরায়েল যখন মিলিটারি ইনস্টলেশন বা যেখানে সামরিক ঘাঁটি রয়েছে ইরানের, সেখানে হামলা করেছিল, পাল্টা ইরান কেন সাধারণ মানুষের উপর হামলা করছে? গোটা বিশ্ব এখন প্রশ্ন করছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। এবার দেখাচ্ছি পাল্টা ছবি, ইসরায়েল কিভাবে ইরানের উপর হামলা করেছে। দেখুন আজকে জবাব চাই বাংলায় এক্সক্লুসিভ ছবিগুলো, যেগুলো আর কোথাও দেখেননি হয়তো। দাউ দাউ করে জ্বলছে ইরানের একের পর এক মিলিটারি কমপ্লেক্স। ইরানের মিলিটারি এবং পুলিশ হেডকোয়ার্টার, বিভিন্ন জায়গায় যেভাবে একদম টার্গেটেড হামলা করছে ইসরায়েল। দাউ দাউ করে আগুন জ্বলছে, বিস্ফোরণ হচ্ছে। বলা হচ্ছে তেহরানের ভেতর সাহারান তেল ডিপো, সেই তেল ডিপো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। দেখুন কিভাবে আগুনের হলকা আকাশের দিকে উঠছে। আজকে জবাব চাই বাংলায় এই ছবিগুলো ইতিহাস হয়ে থাকতে চলেছে, কারণ গোটা একটি তেলের ডিপো, যে তেল নিয়ে ইরান ব্যবসা করে, সেই তেলের ডিপো ধ্বংস করে দিল ইসরায়েল। অর্থাৎ ইরানের যেটা শীতদাঁড়া, সেই শীতদাঁড়া ভেঙে দিয়েছে ইসরায়েল। কারণ যে তেল নিয়ে ব্যবসা করে ইরান, সেই তেলের ডিপো ধ্বংস হয়ে গিয়েছে। দেখুন এই মুহূর্তে সেই ছবি, কিভাবে যেন পরমাণু বিস্ফোরণ হলে যেভাবে মাশরুম ক্লাউড বলা হয়, ধোঁয়াগুলো মাশরুমের মতো আকাশের দিকে ওঠে, সেরকম ধোঁয়া উঠছে। কারণ সেখানে লক্ষ লক্ষ লিটার তেল ছিল, সেই তেলের ডিপো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। একের পর এক ভিডিওর সংখ্যাগুলো দেখুন। ভিডিও 1 2 3 4 করে আসছে না, কখনো ভিডিও 4 আসছে, কখনো 6 আসছে, কখনো 1 আসছে। কারণ আমরা সেই হিসেবে দেখাচ্ছি যতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে ছবিটা আপনাকে দেখানো, সেই ছবিটা আগে দেখাচ্ছি। এই তেলের ডিপো যেগুলো ধ্বংস করছে ইসরায়েল, অর্থাৎ ইরানের অর্থনৈতিক
পরিকাঠামোর শিরদাঁড়া ইসরায়েল ভেঙে দিয়েছে। ইরানের অর্থনৈতিক পরিকাঠামোর শিরদাঁড়া হলো তাদের তেলের ডিপো, তাদের তেলের রিফাইনারি, তাদের মিলিটারি ইনস্টলেশন বা সামরিক জায়গাগুলো তো ধ্বংস করেই দিয়েছে ইসরায়েল। এবার তাদের তেলের ডিপোগুলোর ওপর হামলা করা শুরু করেছে ইসরায়েল। পরের ভিডিও, যুদ্ধের সাইরেন একদিকে বাজছে, অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে ইরানের তেলের ডিপো, শাহরান তেল ডিপো, একদম যেটা রয়েছে তেহরানের ভেতর, অর্থাৎ তেহরানে হামলা করছে ইসরায়েল। সেই তেহরানেই কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি থাকার কথা, তিনি রয়েছেন। তার সঙ্গে সঙ্গে ইরানের বাকি যারা মিলিটারি মাথা বসে আছে তারাও কিন্তু এই মুহূর্তে তেহরানেই থাকার কথা, যদি এই মুহূর্তে তাদের সেফটি লোকেশনে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। জবাব চায় বাংলায় এবার দেখাবো দর্শকদের কোন কোন জায়গায় নতুন করে হামলা হয়েছে, একেবারে ম্যাপের মধ্যে পয়েন্ট আউট করে আজকে জবাব চায় বাংলায় দর্শকদের স্পষ্ট করব কিভাবে এক একটা জায়গা বেছে বেছে হামলা চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, শুরু হবে না, শুরু হয়ে গিয়েছে। ইসরায়েল ইরানের কোথায় কোথায় হামলা করেছে দেখুন। ব্যালিস্টিক মিসাইল নিয়ে হামলা, ব্যালিস্টিক মিসাইল উড়ে যাচ্ছে ইসরায়েল থেকে ইরানের দিকে। আর ইরানের কোথায় কোথায় হামলা হলো আজকে নতুন করে ভয়ঙ্করভাবে। তেহরানে হামলা হলো ফরদোতে। ফরদোতে কি রয়েছে? নিউক্লিয়ার ইনস্টলেশন, পরমাণু পরিকাঠামো। কারাজ রয়েছে, কারাজে কি রয়েছে? বড় একটি সামরিক ঘাঁটি এবং তার সঙ্গে নাতানজে কি আছে? আবারও পরমাণু পরিকাঠামো। অর্থাৎ তেহরান ইরানের একদম প্রধান সামরিক দিক থেকে, সরকারের দিক থেকে, নেতৃত্বের দিক থেকে ইরানের প্রধান শহর তেহরান, সেখানে হামলা হয়েছে। টার্গেটেড প্রেসিশন অ্যাটাক। তার সঙ্গে সঙ্গে কোথায় হামলা হচ্ছে দেখুন ইসরায়েলের প্ল্যানটা। প্রিয় দর্শকগণ, আজ জবাব চায় বাংলায় আমরা প্ল্যানটা রিভিল করছি। ইসরায়েলের কি প্ল্যান সেটা আমরা তুলে ধরছি। ইসরায়েলের প্ল্যান হচ্ছে ইরানের মিলিটারি অর্থাৎ সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া, 2 নম্বর ইরানের পরমাণু শক্তি, পরমাণু পরিকাঠামো ধ্বংস করে দেওয়া, 3 নম্বর ইরানের সরকারি বিল্ডিং কিংবা গভর্নেন্সটাকে ধ্বংস করে দেওয়া, 4 নম্বর ইরানের পুলিশ সিস্টেম সেটাকে ধ্বংস করে দেওয়া। আর কি বলা হচ্ছে? ইরানের সাধারণ মানুষকে বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন যে এই ভয়ঙ্কর সরকার যেটা চলছে, সরকারের নামে যে উনি বলছেন ডিক্টেটোরিয়াল রেজিম, অর্থাৎ যে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আপনাদের উপর অত্যাচার করছে যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন ইরানের সাধারণ মানুষকে। এবার দেখাবো ইরান পাল্টা হামলা করেছে ইসরায়েলের উপর, কিভাবে, কোথায় কোথায়, একদম ম্যাপের মাধ্যমে। ইরান ছেড়ে কথা বলছে না, ইরান হামলা করছে। ইরান সাধারণ মানুষের উপর হামলা করছে। কোথায় হামলা করছে? ইরানের তরফ থেকে পাল্টা ব্যালিস্টিক হামলা হয়েছে, ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোথায় কোথায় হামলা হচ্ছে। ইসরায়েলের সাধারণ মানুষের উপর হামলা করছে ইরান বলে ইসরায়েলের এই মুহূর্তে দাবি। এই মুহূর্তে তারা বলছে কোথায় কোথায় হামলা হয়েছে জায়গাগুলো দেখুন। তেল আভিভ, জেরুজালেম, তামরা, বাতিয়াম, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম এবং তেল আভিভ, সেই জায়গাগুলো, তার সঙ্গে বাতিয়াম, বড় একটা মিলিটারি বেস, সামরিক ঘাঁটি রয়েছে, সেই জায়গাগুলোকে বেছে বেছে ইরানও হামলা করার চেষ্টা করছে। কিন্তু বলা হচ্ছে ইরান যেহেতু ইসরায়েলের সামরিক ঘাঁটির ওপর হামলা করতে পারছে না, তারা ইসরায়েলের সাধারণ মানুষ যেখানে থাকে সেই সব বিল্ডিংয়ে হামলা করছে। সেই সব বিল্ডিংগুলোয় হামলা করে ইসরায়েলে এখনো পর্যন্ত 4 জন সাধারণ মানুষের মৃত্যুর খবর উঠে আসে এবং নতুন করে খবর আসছে পিসিআর থেকে খবর আসছে। এই মুহূর্তে আমরা যখন এই শো করছি জবাব চায় বাংলা, এই মুহূর্তে যখন করছি, বেশ আমাকে এই ব্রেকিং নিউজটা নিতে হচ্ছে। এই মুহূর্তে যখন শো করছি আবার নতুন করে ইরানের হামলা হচ্ছে ইসরায়েলের ওপর। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং, নতুন করে ইসরায়েলের ওপর হামলা করেছে ইরান। ইসরায়েলের তরফে জারি করা হলো হাই অ্যালার্ট। ইসরায়েলে বাজছে এই মুহূর্তে এয়ার সাইরেন। ঝাঁকে ঝাঁকে ইরানের মিসাইল হামলা হয়েছে, জেরুজালেম এবং তেল আভিভে হামলা হয়েছে। ইরানের হামলা প্রতিহত করছে ইসরায়েল। ইসরায়েলের এয়ার ডোম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেই ছবি দেখুন, সেই ছবি। ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এই মুহূর্তেই হামলা হচ্ছে। আমি যখন জবাব চাই বাংলায়, আমি কিশোরা এই মুহূর্তে যখন আমার দর্শকদের সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাটাক করেছে নতুন করে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে এবং ইসরায়েলের আয়রন ডোম দিয়ে সেই সমস্ত
অ্যাটাকগুলোকে প্রতিহত করা হচ্ছে, সেই সমস্ত অ্যাটাকগুলোকে আটকানো হচ্ছে, এবং আটকানো হচ্ছে শুধু নয়, এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে আটকে দেওয়া হচ্ছে একদিকে, অন্যদিকে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ ইরান আবার নতুন করে যুদ্ধের জিগির তুলছে। আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যদি পাল্টা আবার ভয়ঙ্কর হামলা করে তেহরানের ওপর, আমরা জানি এটা খবর, আমি নিজের কথা বলছি না, কোট আনকোট ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে আমরা ইরানের কাউকে ছাড়বো না। প্রশ্ন করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি যদি আটকানোর চেষ্টা করে আপনাদের, তিনি আবার উত্তরে বলেছেন আমরা কাউকে ছাড়বো না, আমাদের কোনো লিমিট নেই। অর্থাৎ ইসরায়েলকে কিন্তু আটকানো যাবে না। ইরান হামলা করছে, নিজেদের দায়িত্বে হামলা করছে। তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বেজে গিয়েছে এই মুহূর্তে। কিন্তু এই হামলা কেন? ইসরায়েল কেন ইরানের ওপর শুরুতে প্রাথমিকভাবে ইরানের নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু পরিকাঠামোয় হামলা করেছে, কেন, সেই কারণটা একবার দেখাই আজকে দর্শকদের জবাব চাই বাংলায়। আজকে দেখুন কি কারণে ইসরায়েল বাধ্য হয়েছিল ইরানের পরমাণু পরিকাঠামোয় অ্যাটাক করতে। প্রথমেই পরমাণু চুক্তি লঙ্ঘন করে ইরান। ইরানের পরমাণু চুক্তি ছিল যে তারা নতুন করে পরমাণু বোমা বানাবে না, তারা সেই কাজ শুরু করে। পরমাণু যুদ্ধের আশঙ্কা করে ইসরায়েল। ইসরায়েলের ওপর যদি পরমাণু হামলা হয় তাহলে পরে কি হবে, সেই হামলার আশঙ্কা কিন্তু করে। তার সঙ্গে সঙ্গে জঙ্গি গোষ্ঠীদের সমর্থন করে ইরান। তিনটে এইচ, তিনটে হ, হিজবুল্লাহ, হামাস এবং তার সঙ্গে সঙ্গে হাউথি, এই তিনটে জঙ্গি গোষ্ঠীকে নিজেদের আশ্রয় রেখে বেড়ে উঠতে দিয়েছে ইরান, এবং সেই বেড়ে ওঠার পরে ইসরায়েলের ওপর আঘাত করেছে এই তিনটে জঙ্গি গোষ্ঠী। তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের জমিতে নজর দিয়েছে ইরান। ইরানের বিভিন্ন, তাদেরকে কট্টরপন্থী ইসলামিক নেতা বলা হয়, তারা এর আগে বলেছে তারা একটি বৃহত্তর ইসলামিক রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, এবং সেই রাজত্বে যেমন তাদের ইসরায়েলের ওয়েস্ট ব্যাংকের দিকে নজর রয়েছে, জেরুজালেমের দিকে নজর রয়েছে, প্যালেস্তাইনের দিকে নজর রয়েছে, এই জায়গাগুলোর দিকে নজর রয়েছে। অর্থাৎ প্রিয় দর্শকগণ, চারটে কারণ দেখালাম। এক হচ্ছে ইরানের যে কাজ করার ছিল না, যেটা বারণ ছিল, যেটা তারা চুক্তি করেছিল, সেই চুক্তি লঙ্ঘন করেছে তারা, পরমাণু বোমা বানিয়েছে তারা। 2 নম্বর কারণ, পরমাণু বোমা শুধু বানানো নয়, ইসরায়েলের ওপর হুমকি দিয়েছে যে প্রয়োজন পড়লে আমরা আমাদের পরমাণু শক্তি ব্যবহার করব ইসরায়েলের ওপর। আর 3 নম্বর কারণ, তিনটে জঙ্গি গোষ্ঠী, নামগুলো মাথায় রাখুন প্রিয় দর্শক, হামাস, হাউথি, হিজবুল্লাহ, তিনটে জঙ্গি গোষ্ঠীকে বড় করেছে, নিজের হাতে তুলে ধরে মানুষ করেছে, বড় করেছে, তাদেরকে আদর দিয়ে লালন পালন করেছে ইরান। সেই তিনটে জঙ্গি গোষ্ঠী কিন্তু ইসরায়েলের ওপর হামলা করেছে এবং করছে, এই মুহূর্তে করছে। তার সঙ্গে সঙ্গে আরও একটি কারণ হলো ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের বেশ কিছু কট্টরপন্থী নেতা যারা এই মুহূর্তে শক্তিতে আছে, ক্ষমতায় আছে, তাদের কিন্তু নজর রয়েছে একটি বৃহত্তর ইসলামিক শাসন বা রাজত্ব বা খিলাফত যাই বলুন না কেন সেটা প্রতিষ্ঠা করার জন্য। এই সমস্ত কারণ ইসরায়েলের তরফ থেকে দেখানো হয়েছে কেন তারা ইরানের পরমাণু পরিকাঠামোয় অ্যাটাক করেছিল একদম শুরুতে। এবার যাব আমার সঙ্গে এই মুহূর্তে যারা গেস্ট রয়েছেন, অতিথি রয়েছেন, আজকে হাই ভোল্টেজ আলোচনা, ব্যাক টু ব্যাক ব্রেকিং এবং তার সঙ্গে লেটেস্ট খবরের জন্য আমি এই মুহূর্তে যাব। আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা, কার্গিল যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা এবং বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা এবং প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। আমি প্রথমেই কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে দিয়ে শুরু করব। স্যার, ইরান, আপনি যখন এই মুহূর্তে কথা বলছি, ইরান আবার একটা ব্যারেজ অফ মিসাইলস বলা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে মিসাইল নিয়ে আবার হামলা করেছে, অর্থাৎ নতুন করে আবার অ্যাটাক। এরপর তো পাল্টা প্রত্যাঘাত হবে স্যার, এবং এই প্রত্যাঘাত আর কত দূর পর্যন্ত, কোন সীমা পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি আমরা, বলুন স্যার। একদম সঠিক বলেছেন। 72 ঘন্টা আগে কিন্তু শুরু করেছিল এটা ইসরায়েল। তখন আমরা বলেছিলাম প্রত্যাঘাত হবে, এবং প্রত্যাঘাত ইরানকে কোনো মতে আমরা প্যালেস্টাইনিয়ান অথবা ইয়েমেন অথবা লেবানন এই চ্যাপ্টারের মধ্যে নেওয়া ইরানকে আমাদের উচিত নয়। ইরান প্রত্যাঘাত করেছে। ইরানের কাছে যেসব মিসাইল আছে
MCBM আছে, ICBM আছে। তো ওরা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইউজ করেছে আপাতত, তেল আবিবে হিট করেছে ওরা। আমরা আপাতত জানি হাইফাতে যেখানে বন্দর আছে সেই জায়গাটাও কিন্তু ইরান হিট করেছে। প্রত্যাঘাত বাড়বে, কিন্তু এর থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট এশিয়ায় যে কনফ্লিক্ট হচ্ছে, এই কনফ্লিক্টটা কি এটা কি গ্লোবাল কনফ্লিক্টে চলে যাবে? এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র এখনো যারা সামনে আসেনি তারা কি পজিশন নেবে? এই ইউএসএ আজকে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান এবং ইসরায়েলকে বলেছে যুদ্ধ থামাবার জন্য, অথবা ইরানকে বলেছে সংযত থাকার জন্য, এই ইরান কি সেই কথা শুনবে না? মার্কিন যুক্তরাষ্ট্র যে অ্যাসেট আছে, মার্কিন যুক্তরাষ্ট্রর যে বিভিন্ন অ্যাসেট এই লেবানন অথবা এই আশেপাশে আছে, সেগুলোকে হিট করবে। সেগুলোকে যদি হিট করে তাহলে এটা একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে বেরোবে। আর একদিকে আমরা জানি অলরেডি ইউক্রেন আর রাশিয়ার একটা লম্বা 29 মাসের লড়াই চলছে। ওইদিকে চীন তাইওয়ানের দিকে দেখে আছে। প্রত্যেকটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা জায়গায় মেন প্লেয়ার খেলছে। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র একটা পিসের দিকে এগোবে না অ্যাজ এ গ্লোবাল কনফ্লিক্ট এটা ছড়িয়ে যাবে? আপনি যেটা দিয়ে শুরু করলেন, আর উই হেডিং টুয়ার্ডস দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। সো আমার মনে হয় রেসপন্সিবিলিটি নিড টু, আমাদের আরো রেসপন্সিবল অ্যান্ড মেজার হওয়া উচিত। এইটাকে না বাড়িয়ে সংযত, বিকজ এটার এফেক্ট পড়বে কিন্তু তেলে পড়ছে। এখন অলরেডি কমার্শিয়াল এয়ারস্পেস বন্ধ হয়ে গেছে, টাকা বেড়ে যাবে হিউজ অ্যামাউন্ট অফ, নট অনলি এই 2-3টে দেশ, নট ওয়েস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, বাট আমাদেরও সাউথ এবং সাউথ এশিয়া, কমপ্লিট বিশ্বের এফেক্ট কিন্তু বিভিন্ন রাষ্ট্রের উপর পড়বে। এইটা সবাইকে ভেবে নেক্সট স্টেপ নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে ইরান, হিজবুল্লাহ, হাউথি, হামাস এইরকম জঙ্গি গোষ্ঠী দিয়ে বারবার ইসরায়েলে হামলা করেছে, ইসরায়েলের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং চুক্তি লঙ্ঘন করে বোমা বানাচ্ছে, পরমাণু বোমা, সেই দেশটাকে কি যেরম করছে তাদের সেরম ছেড়ে দেওয়া উচিত ছিল? তাদের তো এই আঘাত মানে তাদের তো পেতেই হতো স্যার, এই আঘাতটা তো আসারই ছিল। একদম কারেক্ট। হাউথি ইয়েমেনে, অথবা হিজবুল্লাহ লেবানন, অথবা হামাস, আপনি যেটা বলেন এটা জঙ্গি গোষ্ঠীর একরকম ভাবে কাউন্টার করা যায়, একরকম ভাবে কনফ্লিক্ট রিজিয়নে গিয়ে তাদের অ্যাটাক করা যায়, তাদের সেই জিনিসটাকে রিজলভ। বাট উই আর গোয়িং ইনটু আ গ্লোবাল কনফ্লিক্ট। এই কনফ্লিক্ট চলে গেলে সাধারণ মানুষের দ্য টোটাল ইনফ্লেশন কিন্তু এটা ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী, একটা রিসেশনের দিকে আমরা চলে যাব। সেইখানে আমার মনে হয় কালকে যদি ইরান পার্সিয়ান গালফ আটকে দেয়, 24% তেল ওই পার্সিয়ান গালফ দিয়ে পুরো রাষ্ট্রে যায়, অন্যান্য রাষ্ট্রে ইনক্লুডিং ইন্ডিয়া, ইনক্লুডিং ভারত, এর এফেক্ট কি আমাদের পড়বে না? এই কথাগুলো কিন্তু আমাদের এখন থেকেই চিন্তা করতে হবে স্যার। কিন্তু এই মুহূর্তে আমি দেখাই ট্রাম্পের, আপনি বলছিলেন আমেরিকার কথা, আপনি বলছিলেন ট্রাম্পের কথা, আমি ট্রাম্পের একটি বক্তব্য দেখাই, একদম লিখিত আকারে দেখাই, যাতে আমার প্রিয় দর্শকরা বুঝতে পারেন যে আমেরিকা জিনিসটাকে কোন জায়গায়, কোন দিকে নিয়ে যেতে চাইছে। এত দর্শকরা এই মুহূর্তে দেখছেন, প্রশ্ন করছেন, আপনারা ইউটিউবে যারা দেখছেন কিংবা যারা টিভিতে দেখছেন আজকে দেখুন এবং আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে, যেখানেই আপনারা দেখছেন। ট্রাম্পের বক্তব্যের মতামত কি আপনাদের? ট্রাম্পের বক্তব্য নিয়ে ট্রাম্প কি বলছেন? প্রথম বক্তব্য, ট্রাম্প বলছেন এই নরসংহার বন্ধ হোক। তিনি বলছেন এবার ইরানের থামা উচিত, সব শেষ হওয়া উচিত। তিনি বলছেন ইরানের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে ইরানের থামা উচিত, আর নরসংহার নয়, ধ্বংস নয়, এখনই সব বন্ধ হোক। তার সঙ্গে কি বলছেন পরেরটা দেখাই, ট্রাম্পের বক্তব্যের পরের অংশ। তিনি বলছেন ইরানকে আগেই সাবধান করেছিলাম, যুদ্ধ বন্ধ করার সুযোগ দিয়েছি, বলার পরও ইরান কথা শোনেনি, এরপরেও ইরান হামলা বন্ধ করেনি। এরপরে তিনি বলেছেন যে যদি ইরান হামলা না বন্ধ করে এবং আমেরিকার কোনো ইনস্টলেশন বা কারুর ওপর হামলা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নেবে। হ্যাঁ, ট্রাম্প বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নেবে যদি ইরান কোনোভাবে কোনো মার্কিন ক্যাম্প, মার্কিন বেস বা মার্কিন সেনার কোনো প্রতিনিধি বা কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের ওপর হামলা করে বা কেউ এফেক্টেড হয়।
এইটা বলতে বলতে আমার কাছে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আরো একটা বড় ব্রেকিং নিউজ আসছে। আমি আমার অতিথিদের কাছে যাওয়ার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেব। তেহরানের গোটা পুলিশ হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে ইসরায়েল বলে এই মুহূর্তে খবর উঠে আসছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর, সম্পূর্ণ যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, কথা বলছি যখন যুদ্ধ হচ্ছে। তেহরানের পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের সদর দপ্তর ধ্বংস করেছে ইসরায়েল। বড় একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েলের হামলায় জখম বহু ইরানের পুলিশ, মৃত্যুও হয়ে থাকতে পারে, এখনো পর্যন্ত কনফার্ম রিপোর্ট নেই। তেহরান, কারাজ, নাতানজ এবং ফর্দোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের এই জায়গাগুলো দেখে রাখুন, এর মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি অর্থাৎ পরমাণু পরিকাঠামো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে আর কি আছে, এই মুহূর্তে মিলিটারি হেডকোয়ার্টারও এই জায়গাগুলোয় টার্গেট করা হচ্ছে। আমি যাব, আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন বাবু, আজকে আমার একটা সিম্পল প্রশ্ন হচ্ছে, ইসরায়েল প্রত্যেকটা টার্গেট যেখানে করছে স্যার, সেই জায়গাগুলো নয় মিলিটারি হেডকোয়ার্টার, সামরিক পরিকাঠামো বা পুলিশ পরিকাঠামো বা নিউক্লিয়ার বা পরমাণু পরিকাঠামো ইরানের ভেতর ইসরায়েল যেগুলোকে টার্গেট করছে, পাল্টা ইরানের টার্গেটগুলো দেখছি স্যার, প্রত্যেকটা দেখছি তেল আভিভ হোক বা জেরুজালেম, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের বিল্ডিং এবং এরকম কোনো জায়গা যেখানে সাধারণ মানুষরা থাকেন সেখানে নেমে আসছে। 4 জনের মৃত্যু, 4 জনই সাধারণ মানুষ বলে ইসরায়েল জানাচ্ছে। এই দুটো আলাদা নেচার কেন স্যার? এই অ্যাটাক করার ধরনটা দুটো দেশের মধ্যে সম্পূর্ণ আলাদা এই যুদ্ধে কেন স্যার? দীপাঞ্জন বাবু। দেখো কিশোর, এই যে তোমরা যেটা দেখছো টিভি পর্দায় দেখতে ভালো লাগে, ব্রেকিং নিউজ করতে ভালো লাগে, এই নিয়ে কথা উত্তেজনা ভালো লাগে, কিন্তু এর পেছনে প্রেক্ষিতটা আমাদের দেখতে হবে। এটা কিন্তু খুব সামান্য ব্যাপার নয়। যেটা বলছিলেন কর্নেল চৌধুরী, আমিও বিশ্বাস করি এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পটভূমিকা তৈরি হচ্ছে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আমার নিজের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা অনুযায়ী ধর্ম নিয়ে হবে। সেই ধর্মটা হচ্ছে জিহাদ, খিলাফত শাসন প্রতিষ্ঠা, অথবা যারা খিলাফতের বিরুদ্ধে রয়েছে। পৃথিবীটা একটা ধীরে ধীরে পোলারাইজেশনের জায়গায় চলে যাচ্ছে। তুমি খুব ভালো করে দেখো, একটা খুব সামান্য ব্যাপার, আমি জানি না এটা তোমাদের আলোচনায় কেন এখনো আসেনি, হামাস আর হিজবুল্লাহ এরা কিন্তু জাতি দুশ্মন, শিয়া আর সুন্নি, কারেক্ট? সেখানে ইরান সে কিন্তু হিজবুল্লাহকে জন্ম দিয়েছে, হিজবুল্লাহকে প্রোটেক্ট করেছে, কিন্তু হিজবুল্লাহর যে সব থেকে বড় শত্রু বলা যেতে পারে শিয়া সুন্নির লড়াইয়ে, সেখানে সে হামাসকেও সাপোর্ট করছে। এবং এই যে ব্যাপারটা সারা পৃথিবীতে ইসলামিক দেশগুলো শিয়া সুন্নিতে ভেঙে গেছিল, ভাঙা রয়েছে দুটুকরো, যার জন্য আমরা দেখেছি পাকিস্তান যখন ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে, ইরান কিন্তু বরাবর ভারতের সঙ্গে থেকেছে। সেই শিয়া সুন্নির লড়াই, সেই ইরান এমন কি হলো যে হঠাৎ করে শিয়া সুন্নির এই যে ভেদটাকে ভেঙে দিতে চাইছে? কারণ এদের একটা ওভারঅল ইম্প্যাক্ট যেটা চাইছে যে খিলাফত শাসন, জিহাদ, এবং যে জিহাদের জন্য সমস্ত ইসলামিক কান্ট্রি বিশেষ করে যারা মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয় তারা অপেক্ষা করে রয়েছে। এবং এই জায়গাটায় কারা নেতৃত্ব দেবে সেজন্য পাকিস্তান চেষ্টা করেছে, এখন ইরান চেষ্টা করছে। কারণ এই মুহূর্তে সৌদি আরব একটা দেশ, তারা ইসলামিক কান্ট্রি, কিন্তু তারা কিন্তু বড় ব্যবসায়ী আগে, তারা মৌলবাদ বা জিহাদে ঢুকবে না। জিহাদে ঢোকার মতো রাষ্ট্র যেগুলো রয়েছে গুটি 4-5, তাদের মধ্যে পাকিস্তান একটা জোকার, একটা সার্কাস পার্টি। কিন্তু একমাত্র যদি কেউ বিপদ থাকে খিলাফত শাসনের সারা পৃথিবীর জন্য, সেটা কিন্তু ইরান। ইরানকে আমরা যদি প্যালেস্টাইন, লেবানন, পাকিস্তান, ইয়েমেন, নাইজেরিয়ার সঙ্গে গুলিয়ে ফেলি, একটা সাংঘাতিক ভুল। এবং ইরান কিন্তু ধীরে ধীরে পৃথিবীটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে। এবং দেখো তুমি যেটা বলছো যে স্পেসিফিক, এটা আমার মনে হয় ইসরায়েলকেও ভারতের থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসরায়েলের টেকনোলজি, আইডিএফ, মোসাদের নিয়ে অনেক জয়গান করে। ভারত কিন্তু পাকিস্তানে পেহেলগাম আক্রমণের পর খুব স্পেসিফিক, কোনো যুদ্ধ নয়, কোনো সংঘাত নয়, 9খানা জায়গা যেখান থেকে টেরোরিস্ট উৎপন্ন হয় সেগুলোকে নিউট্রালাইজ করেছে। একটা সিভিলিয়ান লোক মারা যায়নি। কোন ভারতবর্ষে পাকিস্তান প্রেমী কারোর মুখ থেকে শুনেছো যে একটা পাকিস্তানের ক্রিকেটার মারা গেছে, একজন গায়ক মারা গেছে, বা একজন সিনেমা অ্যাক্টর মারা গেছে, ইভেন একজন বিরিয়ানি ভালো বানায় কোনো পাচক মারা গেছে? না। শুধু মাসুদ আজহার, লস্করে তৈবা বা হাফিজ সৈয়দ, এদের আশপাশে যারা রয়েছে তারা। সেই নিউট্রালাইজ করাটা খুব কারেক্ট এবং সঠিক সময় ভারত নিজেকে সংযত করেছে।
যেটা কিন্তু ভারত বিরোধী যারা ভারতের শক্তিগুলো রয়েছে বা পাকিস্তান প্রেমী, তারা চিৎকার করছে ভারত কেন চুপ করে গেল, ভারত কেন চুপ করে গেল। এটা থেকে ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত। ইরাককে বা ইরানকে বা তোমার প্যালেস্টাইনে যেরকম ভাবে হামাসকে মুতোর জবাব দিয়ে হামাসের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ইসরায়েল, তারপর তাকে শান্ত হওয়া উচিত ছিল, সেটা সে করেনি এবং তার প্রতিফল ভুগছে কিন্তু এখন। কারণ ইরান এত সহজে ছেড়ে দেবে না। বিশ্বের সামরিক শক্তিতে ইরান আর ইসরায়েল তুল্য মূল্য, 15 নম্বর আর 16 নম্বর। এটা কিন্তু খুব ছোট ব্যাপার নয়। ইরান কিন্তু প্যালেস্টাইন নয়, ইরান কিন্তু ওই একটা হিজবুল্লাহ বা হামাস নয়। এর একটা সাংঘাতিক ইম্প্যাক্ট ভারতের আছে, কারণ ভারতের অর্থনীতি এটা সাংঘাতিকভাবে বিপন্ন হবে। পাকিস্তানের সঙ্গে এই সংঘাতের পরে পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে গেছে ভারতের জন্য। হিমালয় এবং চীনের জন্য ভারত সেটাকে পরিহার করে। এবার যেটা উত্তর আমেরিকা বা ইউরোপে যাওয়ার যে রাস্তাটা, সেটা ইরান বন্ধ করে দিয়েছে, বাধ্য হয়েছে। এই জায়গাতে কিন্তু ভারতের সমস্ত উত্তর আমেরিকা এবং ইউরোপে যাওয়ার ফ্লাইট আরব সাগরের ওপর দিয়ে, মুম্বাই হয়ে আরব সাগরের ওপর দিয়ে সৌদি আরব, লিবিয়া, মিশর অনেকটা ঘুরে যাবে। আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। মুম্বাই থেকে যদি ফ্র্যাঙ্কফুর্ট যেতে হয় লুফতানসা বা কোনো এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট, 6500 কিলোমিটার যেত, 4500 কিলোমিটার যেত। সেটা এই ঘুরে যাওয়ার জন্য 6500-7000 কিলোমিটার হবে, অ্যাপ্রক্সিমেটলি 2500 থেকে 3000 কিলোমিটার এক্সট্রা ফ্লাইট। প্রচুর। তার জন্য প্রত্যেকটা ফ্লাইটে 35 লক্ষ টাকা এক্সট্রা পে করতে হবে। ডেইলি যতগুলো এয়ারলাইন্স যায়, শুধু ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য 40 থেকে 45 কোটি টাকা এক্সট্রা তাদের গুনতে হবে। এই করটা কারা দেবে, টাকাটা কারা দেবে? ভারতের সাধারণ নাগরিক। শুধু যাত্রী পরিবহন নয়, ভারতের যত ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল, ডায়মন্ড, এই যে যাচ্ছে বেলজিয়ামে ভারতের ডায়মন্ড, হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু একটু ডিলে হবে, যেহেতু ঘুরে যেতে হবে এবং এর দামটা সাংঘাতিক বাড়বে। সেটা কাউন্টার করবে কিন্তু ওদিকে ভিয়েতনাম, সুবিধা নেবে চীন, যাদের এই আকাশসীমার সমস্যা নেই। এবং ভারত যদি এখন ইরানের পাশে যায়, ইরানও কিন্তু ভারতের স্বাভাবিক মিত্র, এতদিন ধরে রয়েছে, এবং ইরানের উপর আমরা তেলের জন্য নির্ভর। ঠিক, আর ভারত যদি ইসরায়েলের দিকে যায়, ইসরায়েলের সঙ্গে স্ট্র্যাটেজিক ওয়েতে ভারতের একটা ভালো সম্পর্ক। এখানে ভারতকে ঠান্ডা মাথায় অ্যাকচুয়াল বিশ্বগুরুর ভূমিকা পালন করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ আমি দেখতে পাচ্ছি। গত 2 বছর পরে আমরা এই নিয়ে আলোচনা। ভয়ঙ্কর পরিস্থিতি স্যার, আপনি যেটা বললেন একদিকে আমি সেইটাই এবার দেখাবো। ভারতের ওপর ইম্প্যাক্ট যেটা দীপাঞ্জন বাবু বলছিলেন, দীপাঞ্জন স্যার বলছিলেন, তার আগে এমনকি আমরা দেখলাম যে পরপর দীপ্তাংশু স্যার এবং দীপাঞ্জন স্যার দুজনেই একই কথা বললেন যে ভারতের ওপর কিন্তু বড় একটা ইম্প্যাক্ট, বড় একটা এফেক্ট হতে চলেছে এবং হচ্ছে। বাকি দুজনের কাছে যাওয়ার আগে একবার দ্রুত দেখাই, একদিকে যেমন খবর উঠে আসছে যে তেলের দামের ওপর প্রভাব কিন্তু গোটা বিশ্বে বাড়তে চলেছে। যুদ্ধে ভারতে কি প্রভাব? পশ্চিম এশিয়া থেকে তেলের যোগান আসে ভারতে, ইরান থেকে প্রচুর তেল ভারতে আসে, খুব কম দামে আসে। একদিকে রাশিয়া থেকে যেমন আসে, অন্যদিকে ইরান থেকেও ভারত তেল নিয়ে আসে এবং তারপর তেল রফতানিতে ভারতের যে লিস্ট আছে, যে যে দেশ থেকে তেল নেয় ভারত, সেখানে প্রথম সারিতে রয়েছে ইরান। এখন এই মুহূর্তে কি হচ্ছে, ইরানের বেশ কয়েকটি তেলের ডিপোতে ইতিমধ্যেই হামলা হয়েছে এবং এয়ার স্পেস বন্ধ আছে এবং ইরান তেল রফতানি বন্ধ করলে প্রভাব পড়বে ভারতে এবং যুদ্ধের আশঙ্কায় বেড়েছে তেলের ব্যারেলের দাম, বাড়ছে 7% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। পশ্চিম এশিয়া থেকে তেল আমদানি করে ভারত, তেলের দাম বৃদ্ধিতে ভারতে প্রভাব পড়বে, ভারতেও তেলের দাম বাড়তে পারে, তার সঙ্গে ফ্লাইটের কস্ট, যেমনটা দীপাঞ্জন বাবু বলছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দাম বাড়তে পারে এবং তেলের দাম বাড়লে বাকি জিনিসেরও দাম বাড়তে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি এখান থেকেই আমি যাব বিমল কুমার চন্দ্র, প্রাক্তন নৌসেনা কর্তা। বিমল স্যার, আমার প্রশ্ন হচ্ছে ভারতের তেল, তবে তার আগে আমার কাছে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, ভারতের যারা থাকেন ইসরায়েলে তাদের জন্য একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে বলে আমার কাছে খবর আছে, একদম বেসিক ইনফরমেশন, প্রাথমিক ইনফরমেশন। ভারতে যারা ইসরায়েলে এই মুহূর্তে রয়েছেন ভারতীয়, তাদের জন্য অ্যাডভাইজারি জারি, নির্দেশিকা জারি করেছে ভারতের দূতাবাস। বড় খবর, ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করলো তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাস। কি নির্দেশিকায় বলা হচ্ছে? প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না,
বাইরে মিসাইল হামলা হতে পারে, আকাশ পথে হামলা হতে পারে, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। ভারতীয়দের জন্য হেল্পলাইন জারি করা হয়েছে, হেল্পলাইনগুলো লিখে রাখুন দর্শকদের জন্য যাদের কোনো প্রিয়জন রয়েছেন ইসরায়েলে। +972547520711 +9725327839 এই দুটো নাম্বার গ্রিডে আরো খানিক্ষণ রাখতে বলবো, কারণ এই নাম্বারগুলো ইসরায়েলে প্রচুর ভারতীয় থাকেন, অনেক বাঙালি থাকেন, যারা এই মুহূর্তে রয়েছেন তাদের প্রিয়জন, যদি কেউ এখান থেকে দেখছেন বা ইসরায়েল থেকেও আমাদের অনেক দর্শক দেখছেন, তাদের জন্য এই হেল্পলাইনগুলো যদি প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যাব বিমল স্যারের কাছে, বিমল কুমার চন্দ স্যার। আমার কথা হচ্ছে তেলের দাম বাড়তে পারে বুঝলাম, ভারতের ওপর প্রভাব পড়তে পারে বুঝলাম, এই যুদ্ধ থামানো প্রয়োজন বুঝলাম, কিন্তু যুদ্ধটা হলো কেন স্যার? দীপাঞ্জন বাবু একটু আগে বলছিলেন বেশ কয়েকটি কারণ, তার আগে দীপ্তাংশু স্যারও বলছিলেন কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরানের যেটাকে বলা হয় হাই অ্যাসপিরেশন ইংলিশে, অর্থাৎ উচ্চাশা। একটা বিরাট জমি চাই, ইসলামিক একটা খিলাফত চাই বলে অনেকে বলছেন ইরানের ভেতর, আমাদের নিউক্লিয়ার বোমা চাই, পরমাণু বোমা চাই, তার সঙ্গে সঙ্গে হামাস, হিজবুল্লাহ এই জঙ্গি গোষ্ঠীর মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে বেড়ে তুলতে সাহায্য করা, এই সমস্ত তো উত্তর পেতেই হতো স্যার ইরানকে, এই যুদ্ধ তো হতেই হতো, নয় কি বিমল বাবু? হ্যাঁ, দেখুন, যুদ্ধটা যেমন শুরু করা খুব সহজ, যুদ্ধ শেষ করা অত সহজ নয়, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যুদ্ধে আজ পর্যন্ত যত দেশ যুদ্ধে জড়িত হয়েছে কেউ বলতে পারবে না যে আমরা শান্তিপূর্ণভাবে সেই যুদ্ধটা, যুদ্ধ মানে কোনো শান্তি হয় না, সুতরাং যুদ্ধ মানে যুদ্ধ। এই যুদ্ধে আজ পর্যন্ত কোনো দেশ বলতে পারবে না যে আমরা অনেক গেইন করেছি। গেইন কোনোদিন হয় না যুদ্ধ থেকে। যুদ্ধে যে দেশ আর এক দেশকে হারিয়ে জিতলো তারা আনন্দ করলো, আমি বহু দেখেছি, কারণ আমি 1965 সালের যুদ্ধে আমি একদম সম্মুখ সমরে ছিলাম। সুতরাং যুদ্ধের যে মানে অ্যাকশান, তার যে সাইড এফেক্ট, তার যে আফটার এফেক্টস, এটা আমি খুব ভালো করে জানি। কারণ হচ্ছে আমরা যখন 1965 সালে 71 সালে যুদ্ধ করেছি তখন কিন্তু আমাদের সীমিত মানে অস্ত্র ছিল, আজকে কিন্তু সেই জায়গায় অনেক ছড়িয়ে গেছে। আজকে আমরা পরমাণু অস্ত্রের ব্যবহারের দিকে আমরা চিন্তা করছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি হিরোশিমা নাগাসাকি সে থেকে শিক্ষা না নিয়ে থাকি, আবার যদি আমরা সেই পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যেতে চায় কোনো দেশ, তাহলে বলবো এটা যে ভুল করবেন। কারণ আগুন যখন ঘরে লাগে তখন তাকে ছাড়বে না, তাকেও মারবে, আশেপাশে যারা আছে তাদেরকেও মারবে। ভুল ধারণাটা রাখবেন না, আমি যে দেশই করুক না কারণ। আজকে চিন্তা করে দেখুন, যুদ্ধটা একটা খেলায় এসে দাঁড়িয়েছে। আজ দেখুন রাশিয়া ইউক্রেন কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকে যুদ্ধ তারা শুরু করেছিল কিন্তু শেষ করতে পারছে না। সিমিলারলি আজকে ইরান এবং ইরাক, এই ইরান এবং ইসরায়েল যে জায়গায় এসে পৌঁছেছে তাদের মধ্যে একটা মানে যুদ্ধের একটা ইয়ে চলছে যে কিভাবে কে কাকে আগে মারতে পারে, কে কাকে ইয়ে করবেন না। আমি বলবো ইরান যে জঙ্গি গোষ্ঠীর সহায়তা নিচ্ছে, দেখুন জঙ্গি গোষ্ঠী তাদের কাজই হচ্ছে পুরো পৃথিবীব্যাপী একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা। সুতরাং তাদের কাজ এটা। এখন যদি আমরা যারা মানুষ মানে জঙ্গি গোষ্ঠীর বাইরে, তারা যদি সেই তাদের সমর্থনটা নেওয়ার চেষ্টা করে বা নেয়, আমি বলবো এটা ভুল, ভীষণ ভুল করবেন। কারণ হচ্ছে যুদ্ধ শেষে তাকিয়ে দেখবেন আপনার দিক পিছনে যে কি করেছেন, যুদ্ধে কি হয়েছে। আজকে ইরান এবং ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে এর শেষটা কিন্তু খুবই মানে ভয়ানক। আর আরেকটা জিনিস, আমি যেহেতু আমি সামরিক বাহিনীর লোক, আমি যুদ্ধ করেছি, নিজে সম্মুখ সমরে ছিলাম, সুতরাং আফটার এফেক্টস আমি খুব ভালো বুঝি। আমি একটা জিনিসে রিকোয়েস্ট করবো আমেরিকাকে, মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে, কোনোভাবেই যেন উনি জড়িত না হন এই যুদ্ধের সাথে। কারণ কিন্তু তিনি তো বলছেন যে আমেরিকা সরাসরি যুদ্ধ করবে, যদি আমেরিকার উপর একটু প্রভাব পড়ে সরাসরি যুদ্ধ করবে বলছেন। উনি যদি কোনোভাবেই জড়িত হন, কারণ হচ্ছে সম্পূর্ণ জিনিসের টেম্পটেশনের উপরেই, যদি কোনোভাবে রাখবেন কোনোভাবে পৃথিবীকে বাঁচানো যাবে না তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে। সুতরাং সেই জায়গায় যেন না যায়। যুদ্ধে আজ পর্যন্ত পৃথিবীতে কাউকে কোনো জিনিস দিতে পারেনি। আর যুদ্ধ যদি হয় জঙ্গি গোষ্ঠীরা তারা তো করবেই। মিসাইল হামলা থেকে আমি বলবো মিসাইল হামলা এইসব যুদ্ধ বন্ধ করুন, বন্ধ করে নিয়ে শান্তির বার্তা
বাতাবরণ সৃষ্টি করুন, শান্তিতে অনেক কিছু পাওয়া যাবে, যুদ্ধে কিছু পাওয়া যায় না। কিন্তু এখন কোনো সেটা পৃথিবীর কোনো সম্ভব দেশ কি বলতে স্যার? পারবে না আমি যুদ্ধ এখন থেকে কিছু যখন পেয়েছি। দুই দেশ পরের পর মিসাইল হামলা করছে, আমি আসছি স্যার আপনার কাছে আবার, আমি আরো একবার দর্শকদের মনে করাই একদম লেটেস্ট, গতকাল তার আগের দিন বলছি না, আজকে আমরা যখন জবাব চাই বাংলা করছি আমি কিশলয় যখন আপনাদের এই খবর দিচ্ছি তখন কোথায় কোথায় হামলা হয়েছে আরো একবার দেখাই। দেখুন, প্রথমে দেখাই ইসরায়েল ইরানের ওপর কোন কোন জায়গায় টার্গেটেড অ্যাটাক করেছে আজকে আবার নতুন করে। যে জায়গাগুলো ব্যালিস্টিক হামলা হয়েছে, ব্যালিস্টিক হামলা চালিয়েছে ইসরায়েল, সেই জায়গাগুলো পয়েন্ট আউট করছি ম্যাপে। এইভাবে ব্যালিস্টিক মিসাইল উড়ে গেছে ইসরায়েলের দিক থেকে। এবং ইরানের কোথায় কোথায় হয়েছে, ইরানের তেহরানে হামলা হয়েছে, ইরানের ক্যাপিটাল অর্থাৎ প্রধান শহরে হামলা হয়েছে, কারাজে বড় মিলিটারি বেস, সামরিক বেস, সেখানে হামলা হয়েছে, ফর্দোতে পরমাণু পরিকাঠামো, সেখানে হামলা হয়েছে, নাতানজ আবারও পরমাণু পরিকাঠামো, আগের দিন হামলা হয়েছিল আবার নতুন করে হয়েছে, পাল্টা হামলা। ইরান পাল্টা কোথায় হামলা করেছে সেই ছবি দেখাবো। ইরানের পাল্টা হামলা কোথায় কোথায় হয়েছে, ইসরায়েলের কোন কোন জায়গায় এফেক্ট হয়েছে সেই জায়গাগুলো দ্রুত একবার দেখাই। ইরানের তরফ থেকে যে জায়গাগুলোয় হামলা হয়েছে, এইভাবে একের পর একটি শহরে, গুরুত্বপূর্ণ শহর তেল আভিভ, জেরুজালেম, তামরা, বাতিয়াম, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহর। কিন্তু এখানে হয়েছে সিভিলিয়ানদের ওপর। আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, আমরা যারা ডিফেন্সের লোক নই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা যুদ্ধটাকে থার্ড পার্সন হিসেবে দেখি, তৃতীয় ব্যক্তি হিসেবে বাইরে থেকে দেখি, যারা যুদ্ধে অংশ নিই না, তাদের জন্য টেকনিক্যালিটির চেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধের কারণ এবং তার এফেক্ট, যুদ্ধের পরে যা হয়। যুদ্ধের কারণ হিসেবে আমি যেগুলো দেখতে পাচ্ছি তাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে আমার মনে হচ্ছে এটা জাস্টিফাইড। ওই নিউক্লিয়ার পরিকাঠামোর ওপর হামলা করা জাস্টিফাইড এই কারণে, কারণ ওই নিউক্লিয়ার পরিকাঠামো ওখানে থাকারই কথা ছিল না। কিন্তু এবার প্রশ্ন উঠে আসে এফেক্টের। আমরা কথা বলছি ভারতের ওপর বিরাট এফেক্ট পড়বে, তাহলে কি এই যুদ্ধটা ইরান যা ইচ্ছে করবে কিন্তু যুদ্ধ করা যাবে না, এমন বিষয়টা কি অরিত্র? দেখুন, প্রথমেই আগে আমাদের বুঝতে হবে যে এই যুদ্ধটা আজকে এই পরিস্থিতি হলো কেন। ইন্টারেস্টিংলি আজকে ইরান এবং ইসরায়েল যে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে, আমরা একটু পেছনে চলে গেলে দেখব যে সম্পূর্ণ পরিস্থিতিটা অন্যরকম ছিল। 1948-এ যখন ইসরায়েল জাতি হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন যখন অন্যান্য সমস্ত মানে আরব অ্যালাইজ যারা, তার মধ্যে ধরুন ইজিপ্ট, সিরিয়া, জর্ডান, এরা যখন সম্পূর্ণ অস্বীকার করতে আরম্ভ করেছিল ইসরায়েলকে একটা নেশন হিসেবে, তখন কিন্তু অদ্ভুতভাবে ইরান অন্যতম লিডারশিপ রোল প্লে করেছিল শাহ মোহাম্মদ রেজার আমলে, যারা ইসরায়েলকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, অ্যাকনলেজ করেছিল এবং তাদের মধ্যে একটা মৈত্রীর সম্পর্ক ছিল। এর মূল কারণ হচ্ছে শাহ গভর্নমেন্টের সময় তারা তাদের ডিপ্লোম্যাটিক পলিসিটা ছিল হচ্ছে ওয়েস্টার্ন ফার্স্ট, অর্থাৎ তারা আমেরিকার পাশ্চাত্যকরণের পক্ষে ছিল এবং আমেরিকার সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রেখে পশ্চিমের হয়ে কথা বলতো। তার ফলে যেটা হয়েছিল যে ইসরায়েলের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা শুধুমাত্র যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল তা নয়, তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ছিল। ইনফ্যাক্ট ইসরায়েল এরকম কমিটমেন্টও করেছিল ইরানকে যে কুর্দিশ সেপারেটিস্ট মুভমেন্ট ইরানে চলছে, যা ইরাক এবং ইরানের মাঝখানে যে ডেভেলপমেন্ট, সেইখানে ইরানকে ইসরায়েল সাহায্য করবে বলে কমিটমেন্ট দিয়েছিল। ইনফ্যাক্ট ইরানের যে ইন্টেলিজেন্স এজেন্সি সাভাক, ওদিকে ইসরায়েলের যে ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ, এদের দুজনের মধ্যে একটা ইন্টেলিজেন্স কোঅপারেশন করবার চুক্তি হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে এরকমও হয়েছিল যে 90,000 জিউস যারা ইরানে বসবাস করে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ইরান কমিটেড হয়েছিল। এরকম একটা সম্পূর্ণ মৈত্রী সম্পর্ক ছিল। তার মধ্যে 1956 সালে যখন সুয়েজ ক্যানাল ক্রাইসিস শুরু হলো, তখন তুরস্ক, ইথিওপিয়া এদের মধ্যে যখন সম্পর্ক সৃষ্টি হলো, তখনও কিন্তু ইরান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু একটু ছন্দপতন হয়ে গেল যখন এই শাহ রেজিম অবসান ঘটলো 1979 সালে, বিখ্যাত যে ইরানের রেভলিউশন, সেই ইরানের রেভলিউশনের পর থেকেই ইরান এবং ইসরায়েলের সম্পর্কে একটা পতন ঘটলো। তার কারণ এই প্রথম ইরান যে খোমেনি সরকার ইসলামিক শাসন তার ফরেন পলিসিটাকে কমপ্লিটলি চেঞ্জ করে ইসরায়েলকে একেবারে জিওনিস্ট শত্রু হিসেবে ঘোষণা করতে আরম্ভ করলো। এখানে অ্যালার্মিং জায়গাটা থেকে যাচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি প্রক্সি ওয়ার ইত্যাদি ইত্যাদি হয়েছে,
অ্যালার্মটা হচ্ছে যে যেহেতু দুটো দেশের মধ্যে এতদিন এত ক্লোজলি টাই ছিল এবং একসময় ইসরায়েল প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ইরানকে বিক্রি করেছে, ইসরায়েলের ডিফেন্স সেক্টরের অনেকটা ব্যবসা ইরানের থেকে এসেছে এবং মোসাদের একটা বড় অংশ ইরানে এমনভাবে চারিদিক থেকে ঘিরে রেখেছে যেটা কিন্তু ইরানের জন্য খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই। যেটা আমরা দেখতে পাচ্ছি, এত প্রিসিশন স্ট্রাইক ইসরায়েল কাউন্টার অ্যাটাক দিচ্ছে যে একটা ফ্ল্যাটে আক্রমণ করে যেখানে ওই একজন গবেষক থাকছেন বা সেনাপ্রধান থাকছেন সেই ফ্ল্যাটটাই মিসাইল আক্রমণ হচ্ছে, অথচ তার পাশের ফ্ল্যাটে একদম দিব্যি আলো জ্বলছে, কেউ কোনো এফেক্টেড হচ্ছেন না। তার মানে খুব স্পষ্টভাবে আমরা দেখছি যে মোসাদের যে হিটম্যান স্ট্র্যাটেজি সেটা কিন্তু ইরানকে বেশ চাপে রেখেছে। এবার কনক্লুডিং পয়েন্টটা হচ্ছে যে তাহলে অনেকেই ভাবছেন যে আমাদের এ নিয়ে এত ভাবনা চিন্তার কি আছে, আমরা তো সুখে আছি না সুখে নেই। তার কারণ হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সমস্যা হলেই প্রথম যে জায়গাটা এফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই হরমুজ স্ট্রেট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সিয়ান গালফ। অরিত্র একটা সেকেন্ড, এইখানে এফেক্টের কথা আমি আসছি, এবার তুমি যে পয়েন্টটা তুললে এটা নিয়ে আমি দীপ্তাংশুর বাবুর কাছে একবার যাব, তারপর তোমার কাছে, আবার তোমার কাছেই আসছি। দীপ্তাংশু স্যার, এই কথাটা অরিত্র বললে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ইরানের যেখানে যেখানে অ্যাটাক করছে ইসরায়েল, প্রেসিশন স্ট্রাইক এমনভাবে হচ্ছে যে একটা জেনারেল হয়তো বসে আছে একটা ফ্ল্যাটের ভিতর, সেই ফ্ল্যাটের জানলা দিয়ে মিসাইল ঢুকে গিয়ে সে খতম হয়ে যাচ্ছে, পাশের ফ্ল্যাটটাও আঘাত পাচ্ছে না। অরিত্র যেটা বললো, এই ক্যাপাবিলিটি গ্রো করা এটা তো শুধু টেকনিক্যাল বিষয় নয়, এটা তো হিউম্যান ক্যাপাবিলিটিও থাকতে হয়। ওই জেনারেল ওই ফ্ল্যাটের ভেতর ওই রুমের ভেতর বসে আছে, এটা তো জানতেও হবে ইন্টেলিজেন্সটা। মোসাদের যে এক্সপিরিয়েন্স এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি, এটার মধ্যে আমার মনে হয় না আমরা যারা দেখছি দর্শক এবং যারা বলছি যারা শুনছেন কারোর মনে একটাই মানে ইভেন এন আইটা অফ ডাউট আছে। তো নিশ্চিতভাবে প্রিসিশন অ্যাটাক হয়। আমরা ভারতবর্ষ অপারেশন সিন্দুরে প্রিসিশন অ্যাটাক করেছে এবং নট নেসেসারিলি মোসাদের লোক থাকতে হবে। উই হ্যাভ মেনি এজেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের বহু এজেন্ট আছে বিভিন্ন জায়গায় এবং শত্রু দেশে থাকে, সেই এজেন্ট থাকে, সে কি হিসেবে আছে সেটা নিশ্চিতভাবে একটা কোয়েশ্চেন মার্ক। আমরা ক্যামেরার সামনে এত পরিষ্কার করে এগুলো বলার দরকার নেই, তবে যেটা অরিত্র বলল একদম ঠিক। এজেন্টস থাকুক, মোসাদ থাকুক, তার ইন্টেলিজেন্স গ্যাদারিং থাকুক, তার স্যাটেলাইট ইমেজারি থাকুক, অথবা যে জেনারেলকে মারা হয়েছে এখন যে চিফ অফ স্টাফকে, অনেকে বলছে যে আসিম মুনি তাকে একটা ঘড়ি দিত, তার মধ্যে একটা চিপ ছিল, সো দেয়ারফর ইট ইজ আ জিপিএস এনেবলড চিপ, এবং ওনার মুভমেন্ট ওয়াজ গ্যাদার্ড বাই ইসরায়েল মোসাদ এন্ড তারপর প্রিসিশন অ্যাটাক হয়েছে। কিন্তু তার থেকে বড় যেটা আমি আগে বলেছিলাম এবং অরিত্র যেটা দিয়ে শেষ করলো, যেটা আপনি তাকে ব্রেক করলেন, হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ যাই বলেন, এইখান থেকে 24% তেল সরবরাহ, যে এনার্জি সরবরাহ পুরো বিশ্বে, বিশেষ করে চায়নার দিকে, সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু ওই খান দিয়েই হয় এবং অন্যান্য রাষ্ট্রেও যায়। সেই জায়গা থেকে দেখতে গেলে যদি এই স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ কোনোভাবে আটকে দেয় ইরান, এই যুদ্ধ এটা যদি লম্বা চলে আর আপাতত শেষ না হয়, এর এফেক্ট যেটা দীপাঞ্জন বাবু বললেন এবং অরিত্র বলল, আমরা কিন্তু সবাই তার ভাগিদার হব। যদিও ইন্ডিয়া খুব কম তেল, ইন্ডিয়া মাল্টিপল জায়গা থেকে তেল নেয়, নট অনলি ইরান, বাট ইরান থেকেও আমরা 3% অফ অয়েল ইম্পোর্ট করি। সেটাও কিছু না কিছু এফেক্ট আমাদের ওপর হবে যদি বিশ্বে, যেটা আপনি বললেন 7% জাম্প ইন ওয়ান নাইট, এক রাত্রিরে 7% জাম্প হয়েছে, সেটার এফেক্ট আমাদের নিশ্চিতভাবে পড়বে। বেশ, অরিত্র শেষ করো। অরিত্র, হ্যাঁ দেখুন, একেবারে সেই জায়গা থেকেই তবে আমরা ভাগ্যবান যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক আগেই মোটামুটি একটা ইঙ্গিত পেয়েছিল যে মধ্যপ্রাচ্যের অবস্থা এবং আরব বিশ্বের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। সেই কারণে আমাদের বিদেশ মন্ত্রকের পূর্ববর্তী ইঙ্গিত থেকে আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের বাণিজ্যের যে পোর্টফোলিও সেটাকে ডাইভার্সিফাই করেছি। আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য বহু দেশের সাথে আমরা আমাদের ট্রেড পার্টনারশিপ স্থাপন করেছি, ইউরোপের সাথে স্থাপন করেছি। তবে অবভিয়াসলি যদি মধ্যপ্রাচ্য এফেক্টেড হয় তাহলে রেড সিতে একটা বড় প্রভাব পড়বে এবং যার ফলে যদি খনিজ সম্পদ, বিশেষত ক্রুড অয়েল, তার ফ্রাইট রেট কিন্তু 50% পর্যন্ত বাড়তে পারে এবং আমাদের যে ট্রান্সপোর্টের কমিউনিকেশন সেটা অন্তত 15 থেকে 20 দিন এদিক ওদিক হয়ে যেতে পারে যদি মধ্যপ্রাচ্যের এই গালফ অফ মানে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান এবং ইউএই যদি এফেক্টেড হয়ে যায়। সেই জায়গায় ভারতবর্ষের ক্ষেত্রে একটা প্যাসিভ ছায়া থাকবে, আমরা সেই যুদ্ধে যুক্ত হই বা না হই, তবুও আমি আশাবাদী। তার কারণ একটাই,
পরমাণু যুদ্ধ এমন এক যুদ্ধ, যে যুদ্ধ কিন্তু মুখে বলা যতটা সোজা, বাস্তবে তার ইম্প্যাক্ট এবং তার ক্ষতি কিন্তু সুদূর প্রসারী এবং একটা সভ্যতা পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। সেই কারণে আমি আবার আমার কনক্লুডিং রিমার্ক এটাই, যে প্রত্যেকটা দেশের রাজনৈতিক, ধর্ম, জাতি ইত্যাদি বিভিন্ন আইডেন্টিটি নিয়ে আমাদের লড়াই বিতর্ক থাকতে পারে, কিন্তু অস্ত্র তোলার আগে, পরমাণু অস্ত্র তোলার আগে আমাদের কিন্তু সভ্যতার কথাটা মাথায় রাখতে ভাবতে হবে। কিন্তু পরমাণু অস্ত্রের কথা হচ্ছে, আমি আরো একবার দীপাঞ্জন বাবু এবং বিমল বাবুর কাছে যাওয়ার আগে আমার কাছে এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ উঠে এসছে। ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত 14 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে ইরানে। এখনো পর্যন্ত 14 জন একদম টপ পরমাণু সায়েন্টিস্ট, টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তারা নিহত হয়েছে ইরানে। ইরানের 14 জন পরমাণু বিজ্ঞানী নিহত দাবি ইসরায়েলের সেনার। এখনো পর্যন্ত গত কয়েকদিন ধরে যে অ্যাটাক চলছে, সেই অ্যাটাকে 14 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। জবাব চায় বাংলা এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং। 14 জন টপ পরমাণু সায়েন্টিস্ট, একদম মাথা যারা এই পরমাণু প্রোগ্রাম যারা লিড করছিলেন, তারা নিহত হয়েছে এই মুহূর্তে। অর্থাৎ এই পরমাণু প্রোগ্রামটাই সম্পূর্ণভাবে জিওপার্ডাইজ, সম্পূর্ণভাবে কেঁপে উঠেছে ইরান এবং তাদের পরমাণু প্রোগ্রাম। আমি দ্রুত একবার যাব, সময় একদম কম, 2 মিনিট মতো আছে আমার হাতে। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর, 14 জন পরমাণু সায়েন্টিস্ট, টপ পরমাণু সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তারা নেই আর। এবার কি ইরানের আর পরমাণু অস্ত্র ডেভেলপ করার মতো শক্তি বেঁচে রইল? কারণ সম্পূর্ণ পরমাণু অস্ত্র এখনো তারা ডেভেলপ করতে পারেনি বলেই খবর ছিল। বলুন স্যার। না না, নিঃসন্দেহে কিছুদিনের জন্য হলেও পিছিয়ে যাবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। নিশ্চিতভাবে কিছুদিনের জন্য পিছিয়ে যাবে, এত সহজে ইরান কিন্তু ছাড়বে না। এবং এটা আমরা কোনোভাবেই, ভারতকে এটা লিডারশিপ নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার ক্রেডিবিলিটি শেষ হয়ে গেছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা জোকার নরসংহারের কথা বলছে। আমেরিকা কি করেছে, ইরাকে কি করেছে, সিরিয়া কি করেছে, লিবিয়া কি করেছে, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে। আর তারা যদি এখন বিশ্ব শান্তির কথা বলে, লোকের বিশ্বাসযোগ্যতা নেই। উল্টো দিকে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু শান্তির দূত হয়ে 3 দিনের মধ্যে ওই আক্রমণ শেষ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। ভারতবর্ষের বিরোধীরা চিৎকার করেছে, কিন্তু ভারতের সঠিক বিদেশ নীতি ছিল, সঠিক জায়গায় নিউট্রালাইজ করে বন্ধ করেছে। ভারতই এখন বিশ্বগুরুর জায়গা নিয়ে এই শান্তি আনতে হবে, আর না হলে কিন্তু এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবেই। সে আজ হোক, 6 মাস পরে হোক, 1 বছরের মধ্যে হোক। সারা বিশ্বের ওই ইসলাম খতরে পে হ্যায়, এটা কিন্তু সাংঘাতিক ভাবে চলতে শুরু করেছে ইরানের উপর এই আক্রমণের জন্য। আমাদের কোন দলের মধ্যে যেতে লাভ হবে না, কারণ বিশ্বগুরু আমরা একলা চলবো, সবাইকে নিয়ে চলবো। আমাদের না ইসরায়েল না ইরান, কোনো দিকে আমাদের গেলে চলবে না। ঠিক। বিমল কুমার চন্দ, লাস্ট কমেন্ট। হ্যাঁ, দেখুন, যুদ্ধ যখন শুরু হয় তখন দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, 30 সেকেন্ড। তারপরে দেখা যায় আস্তে আস্তে কিছু কিছু দেশ এ পক্ষকে সাপোর্ট করছে, কেউ বিপক্ষকে সাপোর্ট করছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, যারা সাপোর্ট করছে তারা ভুলে যাচ্ছে যে এর আস্থা কিন্তু তার দেশেও লাগবে। ঠিক। আজকে আমি বলবো যে ভারতকে আমরা যে জায়গায় নিয়ে গেছে, আমাদের দেশ যে জায়গায় চলে গেছে, ভারতের একটা জিনিসে মাথায় রাখতে হবে, যেভাবে হোক এই যুদ্ধ ইমিডিয়েট বন্ধ করতে হবে। দীপ্তাংশু বাবু, একদম কম সময়। বেশ স্যার, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, একদম লাস্ট কমেন্ট, 10 সেকেন্ড। এদেরকে নিরস্ত করতে হলে একদম সময় নেই। কর্নেল দীপ্তাংশু। মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ম্যাচিওর একটা ডিসিশন নিতে হবে, যেখানে এই কনফ্লিক্ট যেন গ্লোবাল কনফ্লিক্টে ছড়িয়ে না যায়। উই নিড টু কন্টেন ইট। ইসরায়েল ইরানের যে লড়াই, এটা যেমন ইন্ডিয়া পাকিস্তানের 3 দিনের মধ্যে শেষ হয়েছিল, ওটাকে থামাতে হবে। অলিভা, একদম 5 সেকেন্ড আছে আমার কাছে, একদম কনক্লুডিং কমেন্ট, একদম কনক্লুডিং কমেন্ট একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তে সমস্ত দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের একটাই ভিশন ছিল যে আমরা পরমাণু চুক্তি ডিসআর্মমেন্ট করব, আমরা অস্ত্র আস্তে আস্তে ছেড়ে দেব। ফলে সেই জায়গাটা আমরা আমাদের যেন ভ্যালু সিস্টেমটাকে আপহেল্ড করতে পারি, আমাদের অস্ত্র ছেড়ে আমাদের নিজ নিজ জায়গায় শান্তি ফিরিয়ে আনতে। ঠিক, শান্তি ফিরিয়ে আনতে হবে, কিন্তু শান্তি ফিরছে কি না ফিরছে না। আমরা যখন কথা বলছি, এই মুহূর্তে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর, এবং ইসরায়েলের এই মুহূর্তে নেতানিয়াহু, তিনি প্রধানমন্ত্রী, তিনি বেথিয়ামে দাঁড়িয়ে রয়েছেন। বাতিয়ামে দাঁড়িয়ে তিনি বলছেন, সেই ছবিটা যদি ডান দিকে চালানো যায়, বাতিয়ামে নেতানিয়াহু পৌঁছে গিয়েছেন। তিনি বলছেন যে আমরা ভয়ঙ্কর প্রতিশোধ দেব। বাতিয়ামে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাক হওয়া বিল্ডিংগুলোর আশপাশে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে নেতানিয়াহু বলছেন আমরা চরম বদলা নেব, এর প্রতিশোধ নেব। সেই প্রতিশোধ ইসরায়েল নেবেই নেবে।
তার পাল্টা ইরান কি করবে? আবার হয়তো হামলা করবে। এই হামলা পাল্টা হামলা চলতে চলতে কোথাও পরমাণু অ্যাটাক হয়ে গেলে পরে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি ডান দিকে। নেতানিয়াহু পৌঁছে গিয়েছেন বাতিয়ামে, দেখছেন নিজের চোখে বাতিয়ামে ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিংগুলো এবং বলছেন আমরা প্রতিশোধ নেব, এমন প্রতিশোধ নেব যে ইরান জীবনে ভাবতেও পারবে না, উঠে দাঁড়াতে পারবে না। সেই প্রতিশোধ কি, সেই দিকে নজর থাকবে। তার সঙ্গে এই যুদ্ধ আর কোথায় যায়, পরমাণু যুদ্ধের দিকে গেলে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গেলে ভারতের কি হতে পারে প্রভাব, সেই সমস্ত খবরের দিকে নজর থাকবে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH